ফরিদপুরে ১৩ জনের মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরোতেই নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় আহত ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি। পদ্মা সেতু ইস্যুতে এক শ্রেণীর গণমাধ্যমের ভূমিকায় ক্ষোভ ভুক্তভোগীদের। সমালোচকদের ক্ষমা চাওয়া উচিত মত সাংবাদিকদের। আইনি ব্যবস্থা নেয়ার দাবি আওয়ামী লীগের। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। গাজীপুরে ৩৭তম আনসার সমাবেশের উদ্বোধন। বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের অগ্রগতি সোমবারের মধ্যে জানাতে আপিল বিভাগের নির্দেশ। খুব শিগগিরই গেজেট প্রকাশিত হবে বললেন আইনমন্ত্রী। এবং ফেলে দেয় বোতলে নতুন মোড়কে দেদারসে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী। ব্যবহারে হতে পারে ক্যান্সার সহ নানা রোগ। প্রতিহত করার আশ্বাস প্রশাসনের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ৪৮ ঘণ্টা পার না হতেই নরসিংদীর বেলাবতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আরও একজন মারা যান। এছাড়া রাজধানী কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয় বিকেলে। রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় নিহতরা কিশোরগঞ্জের ছাতিরচর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পেরুতে না পেরুতেই এবার নরসিংদীতে ঝরল আরও ১৩ জনের প্রাণ। পুলিশ জানায় ঢাকা থেকে ১৪ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের নিকলি যাচ্ছিল। পথে ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অগ্রদূত পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ শিশু ও ৪ নারী সহ ১১ জন নিহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। রাত্রে ফোন দিছি বলে আমাদের আম্মা মারা গেছে, ৩ দিনের আজকে খতম, তাহলে তোমরা আশা করবা। তখন সকাল থেকে ঘুম থেকে উঠে উনি মাইক্রো অ্যাক্সিডেন্ট করছে। আমার আব্বা, আম্মা, ছোট ভাই মারা গেছে, আর বাবি আর বাতিজার খবর পাই নাই। পরে শুনতে পারছে ওনারা ঢাকা মেডিকেল ভর্তি আছে। অদক্ষ চালক দ্বারা অগ্রদূত বাসটির পরিচালনায় অন্যতম কারণ। বাসটি রং সাইড দিয়ে এসে মাইক্রো বাসটাকে দ্রুত গতিতে আঘাত করে এবং গাড়িটিকে প্রায় ৫০ গজের মতো সামনে ঠেলে নিয়ে যায়, যে কারণে এতগুলো প্রাণহানি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে আহত ৬ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কারো পা ভাঙা আছে, আমরা রিসাসিটেট করছি, ব্লাড দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে, বাকি ড্রেসিং করা হচ্ছে। চিকিৎসা কার্যক্রম আমরা যথারীতিভাবে চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ১২০ তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আমরা তদন্ত করছি, আশা করছি প্রকৃত ঘটনা অচিরে উদ্ঘাটন হবে। এদিকে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ। সড়কে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো কয়েকটি নাম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নিঃস্ব হয়ে গেল কয়েকটি পরিবার। এই দুর্ঘটনার জন্য বেপরোয়া গতির গাড়ি চালানোকে দায়ী করছে হাইওয়ে পুলিশ। তারা বলছেন, আইন যতই কঠোর করা হোক না কেন, চালকরা সচেতন না হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ভৈরব। এদিকে ফরিদপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহতের ঘটনায় রোববার আরও ২ জনের লাশ হস্তান্তর হয়েছে। এ নিয়ে ৭ জনের লাশ শনাক্ত হস্তান্তর করা হলো। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য ৬ জনের লাশ শনাক্ত না হয় প্রশাসনের আদেশ ক্রমে যাবতীয় প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের পুরো শরীর পুড়ে যাওয়ায় ১৩ জনেরই ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গতরাতে পুলিশ বাদী হয়ে নগরকান্দা থানায় ২টি মামলা দায়ের করে। শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে
আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই 13 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 35 জন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আমাকে এই সড়ক দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। ঘটনাস্থলে যাব এবং তদন্ত কমিটির তদন্ত কার্যক্রমে যা যা করা প্রয়োজন সেগুলো আমরা শুরু করব আজকেই। তারা এই মুহূর্তে আর লাশ আইডেন্টিফাই করতে পারছে না জন্য তারা নিতে চাচ্ছে না। তো তারা যদি নিতে চাচ্ছে না সে কারণে আমি মফিদুল ইসলামকে বলেছি। দেশে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে আশঙ্কা করেছেন বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। তার পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় এবছর এখন পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন হাইওয়ে পুলিশের উদাসীনতা ও চুক্তিভিত্তিক চালকের দ্রুত গতিতে গাড়ি চালানোর প্রবণতাকে। মাহমুদ রাকিবের রিপোর্ট। শুষ্ক মৌসুমে সড়কে নিয়মিত যানবাহনের পাশাপাশি বাণিজ্যিক ও পিকনিকের গাড়ির সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া দিন দিন সড়কের তুলনায় বাড়ছে সাধারণ পরিবহনের সংখ্যাও। এতে সড়কের সক্ষমতার তুলনায় গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় বছরের ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায় কয়েক গুণ। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। পরিসংখ্যান বলছে 2016 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে মোট 209টি সড়ক দুর্ঘটনায় 247 জন যাত্রী নিহত সহ হতাহতের সংখ্যা ছিল 372 জন। 2017 সালে যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। শুধু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্তই 226টি সড়ক দুর্ঘটনায় 374 জন নিহত সহ মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে 915 জনে। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন গাড়ির মালিক ও চালকদের দ্রুত গতিতে ট্রিপ শেষ করে বেশি আয় করার প্রবণতাকে। জানুয়ারি মাসটা বিশেষ করে কুয়াশার একটা প্রবণতা থাকে, মানুষজন দেখা যায় এই সময়টি ট্রাভেল বেশি করে, চালকদের এখনো পর্যন্ত কোনো নিয়োগপত্র বা ইত্যাদি নেই, যার ফলে হয় কি তারা একটা প্রেসারে থাকে যে মানে দ্রুত ট্রিপ কমপ্লিট করে যত বেশি আয় করা যায়। আমাদের সড়কে ডিভাইডার থাকে না, যার ফলে দেখা যায় কি ওভারটেকিং করতে গেলে বিপরীতমুখী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। মহাসড়কে যেই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সেখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটার মতো নিয়ামক আছে। বাণিজ্যিক গাড়ির ব্যবহার বাড়ছে এবং নতুন নতুন ডাইমেনশনের বাণিজ্যিক মাইক্রোবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে মহাসড়কে। বিশৃঙ্খল পরিস্থিতিতে দিন দিন যেটা অবনতি হচ্ছে এটা কিন্তু দুর্ঘটনা মাত্রা বাড়িয়ে দিবে, এটা যে কোনো অ্যানালাইসিস থেকে কিন্তু বলা যায়। তাদের মতে সড়কের বিশৃঙ্খলা বন্ধে হাইওয়ে পুলিশের নজরদারির পাশাপাশি বাড়াতে হবে সড়কের পরিমাণও। নিশ্চিত করতে হবে নিয়ম অমান্যকারী চালকদের শাস্তি। ছোট ছোট গাড়ি কক্সবাজার যাচ্ছে, সিলেট যাচ্ছে, ফলে কিন্তু ওই অপরিচিত একটা পরিবেশে যদি শহুরে একটা ড্রাইভার প্রবেশ করে সে কিন্তু অনেক ভুল করতে পারে এবং অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। রাস্তায় এখন যে ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু বেশি গাড়ি চলে আসছে, যার ফলেই দেখা যাচ্ছে সে দ্রুত গতিতে চালানোর পরিবেশ না পেয়ে যখন সুযোগ পাচ্ছে সে সকল মাতালের মতো গাড়িটা চালাচ্ছে। হাইওয়ে পুলিশ যদি তার দায়বদ্ধতার জায়গা থেকে কার্যকরী ভূমিকা পালন না করে তাহলে এই ধরনের অপারেটিং কন্ডিশন দিন দিন খারাপ হবে। বিআরটি এর তথ্য অনুযায়ী দেশের মহাসড়কে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নিয়ম আছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চলতি বছরে 17 জনকে দেয়া হলো 21 পদক। 20 ফেব্রুয়ারি তুলে দেয়া হবে পুরস্কার। পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে সে সময়ের গণমাধ্যমের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের মতে মিডিয়া ট্রায়াল সমালোচকদের অতি তৎপরতার কারণেই বেকায়দায় পড়তে হয়েছে অনেককে। অন্যদিকে কোনো সাংবাদিক মনে করেন অপরাধ প্রমাণিত হওয়ার আগেই যাদের হেয় করা হয়েছে তাদের কাছে অন্তত দুঃখ প্রকাশ করা উচিত গণমাধ্যম সহ অন্য সমালোচকদের। বেলায়েত হোসেনের রিপোর্ট। শুধু আবুল হোসেনই নন, এক পদ্মা সেতু প্রকল্পে সামাজিকভাবে হেয় হতে হয়েছে আরো অনেককেই। পরিস্থিতির শিকার হন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। অভিযোগ ওঠে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে। মামলার ঘানি টানতে হয় বেশ কয়েকজনকে। প্রধান আসামি হয়ে কারাবরণ করতে হয়েছে সেতু বিভাগের তৎকালীন এই সচিবকে। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ গুজব প্রমাণিত হওয়ার পর কিছুটা স্বস্তি পেলেও কিছু গণমাধ্যমের সে সময়ের ভূমিকা সম্পর্কে তার ক্ষোভ রয়ে গেছে এখনো। আমাকে অনেকেই বলেছে যে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আপনি মামলা করেন। আমার তো মামলা করা উচিত দুদকের বিরুদ্ধে, এবং সেটি আমি আর করতে চাই নাই। এই জন্য দেরিতে হইলেও তাদের একটা অনুশোচনা অনুধাবন এসছে। সেই সময় মিডিয়ার যে ভূমিকা ছিল
আমাদের সারা জীবনের যে সততা বা এটা কোনো কিছুই বিচার না করে এমনভাবে এইগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যে সব বোধহয় আমরা চোর। একইভাবে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সে সময়কার সমালোচকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন ডক্টর মশিউর রহমান। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, দোষী প্রমাণিত হওয়ার আগেই গণমাধ্যম অতিরঞ্জিত বা বাড়াবাড়ি কিছু করেছে কিনা। সাংবাদিকদের কেউ কেউ মনে করেন শুধু গণমাধ্যমেরই নয়, দায় আছে আরো অনেকের। টেলিভিশনের ক্যামেরা তো কথা বলে না, ক্যামেরার সামনে মানুষ কথা বলে, একজন রিপোর্টারের সাথে কোনো না কোনো সোর্স কথা বলে। সুতরাং ওই জায়গার মানুষগুলিকেও ইকুয়ালি, মিডিয়াও দায়ী, কিন্তু মিডিয়ার সাথে ইকুয়ালি আমাদের ওই মানুষগুলিকেও এগিয়ে আসতে হবে দুঃখ প্রকাশ করার জন্য। কোনো কিছুর শেষ দেখার আগেই সমালোচনা যেন কেড়ে না নেয় কারো শেষ সম্মানটুকু, সে ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে বলেও মত জ্যেষ্ঠ এই সাংবাদিকের। পাশাপাশি যেন ক্ষুণ্ণ না হয় দেশের ভাবমূর্তি, সে বিষয়েও সচেতন হওয়ার আহ্বান তার। বিচার বিশ্লেষণ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যারা পদ্মা সেতু বন্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলও। রোববার সরকারের কয়েকজন মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠান সহ জাতীয় সংসদে এ বিষয়ে কথা বলেন। কৃত্রিম দুর্ভিক্ষে পতিত করে কানাডার একটি আদালতে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নাকচ হওয়ার 2 দিন পর সংসদে এ নিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। রোববার বিকেলে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, দুর্নীতির অভিযোগ তুলে যারা পদ্মা সেতুর নির্মাণ বন্ধে ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিদেশি এই সমস্ত ষড়যন্ত্রকারীদের, বিশ্বব্যাংক, IMF এর যারা দালাল আছে, এদেশীয় দালাল, তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। তারা যে সেদিন চায়ের কাপে ঝড় তুলেছিলেন, টকশোতে ঝড় তুলেছিলেন, আজকে সেটা ফিরিয়ে নিয়ে তাদের উচিত হবে তাদের আত্মসমালোচনা করা। আর যদি সেটা না করেন আমরা ধরে নেব তারা বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্যই এটা করছেন। এরা ওই বিদেশে অর্থ নিয়ে টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলে, এরা বুদ্ধিজীবী না, এরা চুক্তিজীবী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কেউ আইনি ব্যবস্থা নিতে চাইলে সে পথও খোলাই আছে। আমরা জানতাম এখানে দুর্নীতি হয় নাই, আর সেই জন্যই আজকে সুপিরিয়র কোর্ট অফ কানাডা এখানে রায় দিতে বাধ্য হয়েছে যে এইটা গুজবের উপরে নির্ভরশীল একটা সাজানো মামলা। এদিকে সংসদের বাইরেও এ বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেন, পদ্মা সেতুর কাজ বন্ধে অন্য অনেকের সঙ্গে চক্রান্তে জড়িত ছিলেন সুশীল সমাজেরও কিছু লোক। ডক্টর ইউনূস তিনি হিলারি ক্লিন্টনের সাথে সংযোগ স্থাপন করে যাতে আমাদের এই উন্নয়নমূলক কাজটা হতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। দেশের মানুষ তাদেরকে ঘৃণা করবে, এইটি হবে তাদের জন্য বড় শাস্তি। এছাড়া সকালে রাজধানীর বকশীবাজারে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগকারীরাই এখন আসামির কাঠগড়ায়। আমাদের বিরুদ্ধে কত রকম অভিযোগ আনার চেষ্টা করেছে, সকল মিথ্যা প্রমাণিত হয়েছে, আমাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করতে পারেনি। আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ আনতে চেয়েছিল তারাই আজকে অভিযোগের কাঠগড়ায়, অভিযুক্তের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়, মিথ্যার কাঠগড়ায় তারাই আজকে দাঁড়িয়েছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিস্তার রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির ৩৭তম জাতীয় সমাবেশে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আনসার ভিডিবির প্রশংসা করে আগামীতে উন্নয়ন কাজে নিজেদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা তথা আর্থসামাজিক উন্নয়নে কাজ করা বাংলাদেশের অন্যতম নিরাপত্তা বাহিনী। নানা বিবর্তন পেরিয়ে ১৯৪৮ সালে গঠিত এই বাহিনীর সদস্য সংখ্যা আজ ৬০ লাখ ছাড়িয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশ উপলক্ষে রোববার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার একাডেমিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুসজ্জিত প্যারেডে তাকে সালাম ও অভিবাদন জানায় বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন শেষে বীরত্বপূর্ণ অবদানের জন্য আনসার বাহিনীর ১১১ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এরপর তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,
জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধের পাশাপাশি মাদকের বিস্তার রোধেও জোরালো ভূমিকা রাখতে হবে আনসার সদস্যদের। আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাসক্তির সাথে যারা জড়িত, মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা এবং এটা প্রতিরোধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় বিশেষ ভূমিকা আপনারা রাখবেন, সেটাই আমরা চাই। 5 জানুয়ারির নির্বাচনে ভোট ঠেকানোর নামে বিএনপি জামাত জোট যে নাশকতা চালিয়েছিল তা প্রতিরোধে আনসার বাহিনীর প্রত্যক্ষ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত জোট যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, সেই কর্মকাণ্ডকে প্রতিরোধ করা এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের আনসার বিডিবি বিরাট দায়িত্ব পালন করেছিলেন এবং একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামীতে নিজেদের প্রশিক্ষণ উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগানোরও নির্দেশ দেন তিনি। গ্রামের মানুষকেও। দেবাশিস রায়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর। সাংগঠনিক কর্মকাণ্ড ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে দলের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত 9:15টায় গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। প্রায় 1.5 ঘণ্টা ভেবে চলা এই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দেশের সব সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া দলকে চাঙ্গা ও শক্তিশালী করার জন্য করণীয় সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন উপদেষ্টারা। নতুন নির্বাচন কমিশন ঘোষণার পর গত কয়েকদিন ধরেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বেগম জিয়া। বৈঠকে উঠে আসা পরামর্শ ও মতামতের আলোকে বিএনপির ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারিত হতে পারে বলে মনে করছেন নেতারা। ভাষা সাহিত্য ও গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চলতি বছর 17 জনকে দেয়া হয়েছে 21 পদক। আগামী 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে তুলে দেবেন এ পদক। পদকপ্রাপ্ত 17 জনের মধ্যে রয়েছেন ভাষা আন্দোলনে ডক্টর শরীফা খাতুন, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, ভাষা ও সাহিত্যে মরহুম কবি ওমর আলী ও সুকুমার বড়ুয়া, সাংবাদিকে আবুল মোমেন ও স্বদেশ রায়, সঙ্গীতে সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম এবং রহমতুল্লাহ আল মাহমুদ সেলিম। এছাড়া ভাস্কর্যে সৈয়দ আবদুল্লাহ খালিদ, নৃত্যে শামীম আরা নিপা, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, নাটকে সারা জাকের, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর জামিলুর রেজা চৌধুরী এবং শিক্ষায় অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন এ পদক লাভ করেছেন। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশ নিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে টানাপোড়েন চলছে। প্রধান বিচারপতি বলেছেন, এ বিষয়ে নির্বাহী বিভাগের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে যেতে চায় না বিচার বিভাগ। তবে সোমবারের মধ্যে গেজেট প্রকাশের অগ্রগতি লিখিতভাবে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এদিকে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেছেন, খুব শিগগিরই গেজেট প্রকাশিত হবে, তাহলেই দুই বিভাগের টানাপোড়েন অবসান হবে। বিচার বিভাগ আলাদাকরণ মামলা রায়ের 12 দফা নির্দেশনার একটি নিম্ন আদালতের বিচারকদের জন্য আলাদা শৃঙ্খলা বিধি প্রণয়ন, কিন্তু 17 বছরেও তা প্রণয়ন না হওয়ায় টানাপোড়েন দেখা দিয়েছে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে। গত বছর আইন মন্ত্রণালয় বিধির খসড়া প্রস্তুত করলেও ওই বিধিতে সুপ্রিম কোর্টের সংশোধনী নিয়ে দেখা দেয় দুই বিভাগের মতভেদ। পরে বিধি গেজেট আকারে প্রকাশের প্রয়োজন নেই রাষ্ট্রপতি এমন মত দিলে সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব আরও স্পষ্ট হয়। যদিও এরই মধ্যে বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়নে কয়েক দফা সময় নিয়েছে সরকার। আদালতে হাজির হয়ে ব্যাখ্যাও দিয়েছেন আইন মন্ত্রণালয়ের দুই সচিব। প্রশ্ন হচ্ছে, কেন বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়ন নিয়ে দুই বিভাগের এমন টানাপোড়েন? কোন কোন জায়গায় আইন মন্ত্রণালয় বা রাষ্ট্রপতির ক্ষমতার খর্ব হয়, এটা তারা আলোচনা করে এটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সমস্যাটা হলো এখানে কার কতখানি ক্ষমতা থাকবে সেটা নিয়ে। যদিও নির্বাহী বিভাগের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে বিচার বিভাগ যেতে চায় না বলে রোববার শুনানিতে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। ব্যাখ্যা চেয়েছেন বিধির গেজেট প্রকাশের অগ্রগতির বিষয়ে। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলছেন, গেজেটটি প্রকাশিত হলে দুই বিভাগের এই সংকট কেটে যাবে। মহামান্য রাষ্ট্রপতি একবার বলেছেন যে গেজেট করার প্রয়োজন নাই, যেগুলি পরিবর্তন যেগুলি করা হয়েছে সেইগুলি সহ তার কাছে পাঠিয়েছি এবং সেইটা
আমার মনে হয় যে খুব শিগগিরই গেজেট করার পারমিশন আমরা পেয়ে যাব। আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ এমন সম্পর্ক থাকা উচিত যাতে কোনো রকম ডেডলক ক্রিয়েট না হয়। গেজেট হয়ে গেলেই তো আর কোনো সমস্যা থাকবে না। যদিও গেজেট প্রকাশের জন্য আরও 2 সপ্তাহ সময় প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। হায়দ্রাবাদ টেস্টে 459 রানের টার্গেট। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 103 রান। পঞ্চম দিনে টাইগারদের চাই 356 রান, ভারতের 7 উইকেট। পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কক্সবাজারের কলাতলিতে সৌন্দর্য বর্ধনের কাজ ও একটি সড়কের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এখানে পর্যটকরা আসেন, এই শহরটা যদি আরো ভারাক্রান্ত হয় তাহলে তো এখানে আর আমাদের দেশে যাওয়ার মতো যে একটু এন্টারটেইনমেন্টের জন্য একটু স্বাস্থ্যসম্মত জায়গা যাওয়ার মতো জায়গা থাকলো না। তাদেরকে তাদের সরকার ফেরত না আনে ততক্ষণ পর্যন্ত তাদের জীবন এবং জীবিকা, এখানে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টিকে দেখছি। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের যেন হয়রানি ও অসম্মান না করা হয় সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। এ সময় মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ তালিকা প্রকাশের পাশাপাশি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সসম্মানে ফিরে দেওয়ার দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। এবার প্রবাসের কিছু খবর। গণতান্ত্রিক দেশে নির্বাচন বয়কট করে কখনো রাজনীতিতে টিকে থাকা যায় না উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে। আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমন নাসির উদ্দিনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি আরেকবার নির্বাচন বয়কট করলে জনবিচ্ছিন্ন হয়ে দলটির মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফ। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মাহতাবুর রহমান নাসির। এছাড়াও এতে বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচন হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচন করবেন না, নির্বাচনকে বয়কট করবেন। ইলেকশন কমিশনকে আপনার তুচ্ছ-তাচ্ছিল্য করবেন। এই হটকারী দিন কিন্তু বাংলাদেশ শেষে। বেগম খালেদা জি আসুক, এই দেশের জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম। রোববার রিয়াদের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল বশির। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন। সভায় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সময় সংবাদের প্রতিনিধি আরিফুর রহমান, আবু সাইদ, মোহাম্মদ আল আমিন সহ অনেকে। এ সময় তারা সাংবাদিক শিমুল সাগরণী হত্যা ও বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর নির্যাতনের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজনৈতিক নেতা, আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তের হাতে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত হতে হয় উল্লেখ করে তারা বলেন, বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলছে। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। রাজধানীর পুরান ঢাকায় বিদেশি ব্র্যান্ডের নামে তৈরি হচ্ছে নকল সব প্রসাধনী। পরিত্যক্ত প্রসাধনীর বোতলে নতুন রূপ দিয়ে দেদারসে চলছে বাণিজ্যিক কার্যক্রম। প্রশাসন বলছে, অভিযানের মাধ্যমে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করা হবে। এদিকে স্কিন ক্যান্সার সহ সব ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। সৌন্দর্যের ভাষা জনজনে আলাদা, তবে অভিন্নতার উপকরণ। তাই বাহারি রঙের বিভ্রান্তি এড়াতে ভরসা কাছের মানুষটি। কিন্তু মানানসই পণ্যের মান ঠিক আছে তো? প্রশ্নের উত্তর মিলবে পুরাতন ঢাকার আরমানিটোলায়।
তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ, বিশ্বের সেরা সেরা ব্র্যান্ডের হাজার হাজার ভোক্তার পছন্দের সব পণ্য। অপেক্ষা কেবল বাজারজাতকরণের। তারপরই বিশ্বখ্যাত ব্র্যান্ডের সিল স্বাক্ষরে মেড ইন আরমানি টোলার এই পণ্যগুলো পৌঁছে যাবে ভোক্তাদের কাছে। ব্যবহার করা পরিত্যক্ত বোতলে নতুন রূপ দেওয়ার গল্প আরো বিচিত্র। পরিমাণ মতন পানি মিক্স করে নিমের কালারটা করে যদি পাতলা হয়ে যায় তাহলে ঘন করার জন্য আবার হালকা কিছু লবণ দেয়। সাপ্লাই বড় বড় মার্কেটে দেয়, তারপর আমরা চক বাজারও দেয়। পাশের ফ্ল্যাটের অন্ধকারের গল্প নাগরিক ব্যস্ততায় অজানা থেকে যায় প্রতিবেশীদের। চিপা চুপা গল্লি মল্লি কে কার খবর রাখে, উপরে কি হয় না তা আমরা বলতে পারতাম না। ক্রেতারা বলছেন দাম কম হওয়ার কারণে ফুটপাতই তাদের প্রথম পছন্দ। আর ফুটপাত শপিং মল দুই বিক্রেতার কাছে নিজেদের পণ্যের মান আকাশ ছোঁয়া। 200, 250 বা 300 সেটা আমরা এখানে 50 টাকায় 40 টাকায় পাই। যত কসমেটিকের ব্যবসা আছে সব এক জায়গা থেকেই মাল আনে। আমরা লাভ করি 2 টাকা, ওনারা লাভ করে 102 টাকা। সবাই চক বাজারে কয়েকটা মার্কেটও আছে আলাদা, যেখানে ভালো জিনিস পাওয়া যায় আর খারাপ জিনিসও পাওয়া যায়। তবে নকল প্রসাধনী নিয়ন্ত্রণে নিজেদের তৎপরতার কথা বললেন র্যাব। আর বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি প্রসাধনী রাসায়নিক উপাদানের মান এবং অনুপাত যাচাই করা আবশ্যক। প্রায় আমাদের অভিযান হয়, যেগুলা অবৈধ ক্ষতিকর সেগুলা ধ্বংসের ব্যবস্থা করি। এর সাথে জড়িত যারা আসামি আছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। এইসব প্রসাধনী ব্যবহার করলে ইমিডিয়েট রিঅ্যাকশন হয়, যেটা স্কিন লাল হয়ে যায়, এবং আরো লেট যদি বলি তাহলে স্কিন ক্যান্সার হতে পারে। যে কোনো কসমেটিক্স, আমাদের দেশীয় কোনো কোম্পানি যারা রিপোর্টেড তাদের কসমেটিক্স ব্যবহার করা, কারণ তারা চাবে না এই দেশে কেউ নকল করুক। সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাদের মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে 11 জন ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। 3টি গাড়ি সহ তাদের কাছে থাকা 3টি বিদেশি পিস্তল, 2টি দেশীয় পাইপ গান, 5 রাউন্ড গুলি, 3টি ম্যাগজিন, একটি ওয়াকিটকি ও ডিবি পুলিশের 5টি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। চক্রটি ডিবি পুলিশের পরিচয়ে বিভিন্ন এলাকায় লোকজনকে তুলে নিয়ে টাকা আদায় করত। এছাড়া রাতে ও ভোরে রাজধানীর নির্জন এলাকায় ছিনতাইয়ের কাজেও তারা যুক্ত ছিল বলে পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়। শুধু সবুজবাগ নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের কাজে সক্রিয় ছিল চক্রটি। ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে 11 জন ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট সহ পুলিশের ব্যবহৃত বেশ কিছু নিরাপত্তার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ে মেয়েকে ভর্তি করাতে এবার প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করেছে এক অভিভাবক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অভিভাবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, মোসাম্মদ হাসিনা বেগম নামে এক নারী নিজেকে গণভবনের বাবুর্চি পরিচয় দিয়ে মেয়ের জন্য সুপারিশ করছিলেন। গত ডিসেম্বরে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযুক্ত ওই নারী প্রধানমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল অফিসার এবং ডেপুটি স্পিকারের স্বাক্ষরও জাল করে। তবে আবেদনপত্রের অনেক বানান ভুল থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শুরুতেই সন্দেহ হয়। পরে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলে বিষয়টি ভুয়া বলে তারা জানতে পারেন। রোববার আবারও ওই নারী বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে আটক করা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছে। আমরা তার অপেক্ষায় ছিলাম। আজকে সে আসলে পরে পুলিশেও খবর দেওয়া হয়, তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, করে তাদেরও সন্দেহ হয়েছে। এখন তাকে ধরে নিয়ে গেছে। তার কার্ড দেখে যেটা মনে হয়, ওনারা বললো যে এই ধরনের কার্ড সাধারণত হয় না গণভবনে, গণপূর্ত মন্ত্রণালয় দেয় কিংবা SSF কার্ড দেয়। এটিও একটু সন্দেহজনক বলে তারা ধারণা করে। এটা তদন্ত সাপেক্ষে আরো হয়তো জিনিসটা বের হয়ে আসবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় SSC পরীক্ষার্থীর আপত্তিকর ভিডিও চিত্র ধারণের ঘটনায় প্রধান অভিযুক্ত সম্রাট মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বরিশালের আগৈঝাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় এই ঘটনায় মামলা দায়েরের পর সম্রাট মণ্ডল বোনের বাড়িতে অবস্থান নিয়েছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সম্রাটকে গ্রেফতার করে কোটালীপাড়া থানায় নেওয়া হয়। তবে তার 2 সহযোগী সজল ও মিঠু পলাতক রয়েছে। গত 5 ফেব্রুয়ারি রাতে এক SSC পরীক্ষার্থীর আপত্তিকর ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে 3 বখাটে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে পরদিন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। এ ঘটনায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে মামলা করে শিক্ষার্থীর বাবা। ওকে প্রেমের প্রস্তাব দিত, কিন্তু ও প্রত্যাখ্যান করতে।
সে প্রত্যাখ্যান করার আগে ওকে এটা করতে। সম্রাট সহ তার দুই বন্ধু যে কাজটি করেছে সেটি অত্যন্ত ঘৃণিত কাজ। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদের বিচার চাই। মামলা রুজুর পর থেকেই বা আমাদের নলেজে আসার পর থেকেই অত্র ঘটনার মূল হোতা সম্রাট মণ্ডলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্য আসামিদেরকে আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার করব। বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজ প্রসঙ্গ। হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য পঞ্চম দিনে বাংলাদেশের দরকার আরও 356 রান। চতুর্থ দিনে স্বাগতিকদের দেয়া 459 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 103 রান। এর আগে প্রথম ইনিংসে 299 রানের লিড পাওয়া ভারত 4 উইকেটে 159 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়ামতুল্লাহ বাবু। ফলো এড়াতে ঠিক 100 রান বাকি। ক্রিজে আসেন সেঞ্চুরিয়ান মুশফিক আর অপর প্রান্তে রাব্বি, কিন্তু পারলেন না মুশি। অশ্বিনের বলে শাহার হাতে ক্যাচ দেয়ায় থেমে গেল এই সেনাপতির দলকে টেনে নেয়ার একক প্রচেষ্টা। এর আগে সকালে ব্যাটিংয়ে নেমেই রিভিউতে প্রাণ ফিরে পাওয়া মিরাজ কোনো রান না করেই ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে পথ ধরেন প্যাভিলিয়নের। পরে তাইজুল তাসকিন মিলে অধিনায়ক মুশফিককে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও তা আর হয়ে ওঠেনি। তাইজুল ফেরেন 10 রান আর তাসকিন ফেরেন 8 রান করে। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে একাই লড়াই চালিয়ে যেতে থাকে মুশফিক। শেষ পর্যন্ত 127 রানে অশ্বিনের বলে আউট হলে 388 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ভারতের পক্ষে উমেশ যাদব 3টি ও অশ্বিন জাদেজা নেন 2টি করে উইকেট। তবে বাংলাদেশকে ফলো অনে ফেলতে পারলেও টিম ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার। ফলস্বরূপ লাঞ্চ বিরতির আগেই ব্যাটিংয়ে নামেন তারা। ব্যাটিংয়ে নেমে 1 ওভার খেলার পরে মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়। বিরতির পর নেমে 299 রানের লিডের সাথে দ্রুত রান জোগানোর চেষ্টা চালাতে থাকেন দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। তবে আগের ইনিংসে সেঞ্চুরি করা বিজয় এদিন মাত্র 7 রান করেই তাসকিনের শিকারে পরিণত হন। তারপরেই লোকেশ রাহুলও হাঁটেন একই পথে। তখন ভারতের স্কোরবোর্ডে মাত্র 23 রান। এমন অবস্থায় পূজারার সাথে জুটি বাঁধেন অধিনায়ক কোহলি। তবে তিনিও আক্রমণাত্মক খেলতে গিয়ে সাকিবের বলে ক্যাচ দিয়ে নিজের করা 38 রানের ইনিংসের সমাপ্তি টানেন। পরে রাহানেও মাত্র 28 রান করে সাকিবের শিকার হলে আবারও বিপাকে পড়ে ভারত। তবে এক প্রান্ত আগলে ক্যারিয়ারের 13তম 50 তুলে নেন পূজারা। জাদেজাকে সঙ্গে করে চা বিরতির আগে 159 রান তোলার পর ইনিংস ঘোষণা করে ভারত। কিন্তু পুরনো ভুল থেকে যে টাইগাররা এখনো শিক্ষা নেওয়ার মানসিকতা তৈরি করতে পারেননি তা আবারও প্রমাণিত হয় তামিমের মাত্র 3 রানে আউট হয়ে যাওয়ায়। 459 রানের বড় টার্গেট তখন সত্যি বিশাল টার্গেটে পরিণত হয় বাংলাদেশের জন্য। তবে সৌম্য ও মমিনুল 60 রানের জুটি গড়ে প্রতিরোধের ইঙ্গিত দিলেও তা বেশিক্ষণ টেকেনি। সৌম্য 42 ও মমিনুল 27 রানে ফিরে গেলে চিন্তার ভাঁজ নিয়েই দিন শেষ করতে হয়েছে কোচ হাতুরু সিংহকে। হায়দ্রাবাদ টেস্টের শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন 356 রান, হাতে রয়েছে 7 উইকেট। ক্রিজে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পারবেন ধৈর্যশীলতার পরিচয় দিতে, যা স্মরণীয় করে রাখতে পারবে ভারতের মাটিতে খেলা প্রথম এই টেস্ট ম্যাচকে? এমনটাই জিজ্ঞাসা এখন সবার। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফরিদপুরে 13 জনের মৃত্যুর 48 ঘন্টা না পেরোতেই নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় আহত 5 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। পদ্মা সেতু ইস্যুতে এক শ্রেণীর গণমাধ্যমের ভূমিকায় ক্ষোভ ভুক্তভোগীদের। সমালোচকদের ক্ষমা চাওয়া উচিত মত সাংবাদিকদের। আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আওয়ামী লীগের। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। গাজীপুরে 37তম আনসার সমাবেশের উদ্বোধন। বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের অগ্রগতি সোমবারের মধ্যে জানাতে আপিল বিভাগের নির্দেশ। খুব শিগগিরই গেজেট প্রকাশিত হবে বললেন আইনমন্ত্রী। এবং ফেলে দেয় বোতলে নতুন মোড়কে দেদারসে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী। ব্যবহারে হতে পারে ক্যান্সার সহ নানা রোগ। প্রতিহত করার আশ্বাস প্রশাসনের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ে।